क्या कर रहा है ये? নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বহু মানুষ আমার ভিডিও বা আমার অনুষ্ঠান পছন্দ করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজও আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, যদি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটা হলো 294টি আসনে বিধানসভার ভোট হয়ে গেল পশ্চিমবঙ্গে। এই বিধানসভায় এক্সিট পোল 294টি আসনে কি হতে যাচ্ছে সেটা নিয়ে যেরকম বলবো, তার পিছনে অনেকগুলো এই এক্সিট পোল সম্বন্ধে এবং এই ভোট রাজনীতি নিয়ে যা ঘটে গেল কিছু তথ্য, মূল্যবান তথ্য তুলে ধরবো আপনাদের সামনে, যেটা আপনাদের জানা অতি অবশ্য প্রয়োজন। উচ্চশিক্ষিত থেকে নিম্ন শিক্ষিত সবারই জানা প্রয়োজন। হয়তো আমার থেকে ভালো জানেন, তবু বলবো আমার এই ভিডিওটি সময় নষ্ট করে সম্পূর্ণ দেখবেন এবং আমার কথায় যদি কোথাও আপনার ভুল মনে হয়, যদি অসংলগ্ন মনে হয় যে না এটা আমি ঠিক বলিনি, এটা ভুল বলছি, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আপনাদের কাছে বিশেষ করে প্রার্থনা, এবং যে সকল মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছবে আশা করি আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাই হোক, আজকের এক্সিট পোলটা আমি বলছি, কিছুটা তার বিশ্লেষণ করছি, পরে বলবো কি হতে যাচ্ছে। প্রথমত কথা হলো, বাংলায় যে এক্সিট পোলটা দেখানো হয় বিভিন্ন চ্যানেল থেকে, অনেক চ্যানেলেরই প্রতিবারই মেলে না, আজ তিনবার মেলেনি। কিন্তু অনেক ইউটিউব চ্যানেল থেকে বা ছোটোখাটো চ্যানেল থেকে যেগুলো বলা হয় সেগুলো মেলে। এর কারণটা কি? এর পিছনে একটা কারণ রয়েছে। বিহারে অনেকে বলছে বিহারে মিলে গেছে, এখানে বাংলায় না মেলার কারণটা কি? বাংলার মানুষ অনেক ভোট সচেতন, এখানে অনেক সচেতন নাগরিক। যদি বলেন কেন, দেখবেন ভোটের পূর্বে আপনাদের কাছে অনেক জায়গা থেকেই ফোন এসছে, আমরা অমুক সংস্থা থেকে বলছি, আমরা একটা সার্ভে করছি, আপনার ওখানে কোন বিধায়ক ছিল, আপনি কোন বিধানসভার থেকে বলছেন, আপনার মিউনিসিপ্যালিটির নাম কি, আপনার প্রার্থীর নাম কি, আপনার পছন্দের প্রার্থীকে, আপনি 2024-এ কাকে ভোট দিয়েছেন, এরকম অনেক সংক্রান্ত প্রশ্ন করে থাকেন। এবার যে দলেরই মানুষ এই ফোনটি রিসিভ করেন বাংলাতে, তিনি কিন্তু তাদের থেকে চালাক। তিনি বলেন আপনাকে কেন বলবো, ওনাকে ভোলানোর জন্য অনেক রকম প্রশ্ন করে। তখন বলে না দেখুন, আমরা নিরপেক্ষভাবে করছি এবং আমরা আপনাদের মতামত জানতে চাইছি, আমাদের এটা সার্ভের কাজ, আপনি নির্ভয়ে বলতে পারেন, এই কথা বেফাঁস হবে না বা ফাঁস করবো না আমরা কাউকে। তো এরাও কি করে, তারা কি করে, যেটা ওনারা জানতে চায় অনেকটাই উল্টোপাল্টা ঘুরিয়ে বলে, সঠিকটা কিন্তু বলে না। আর এই সার্ভে রিপোর্টটা নিয়ে এক একটা চ্যানেল কি করে, তারা তাদের মতন এক্সিট পোল দেখিয়ে দেয়, যার কারণে মেলে না। কিন্তু বিহারে কেন মেলে? বিহারে কিন্তু এতটা সচেতন মানুষ নয়। যে দলের থাকে আবেগে পড়ে বলে দেয় আমি এই করব, আমি অমুককে পছন্দ করি, আমি অমুককে পছন্দ করি না, তাই সেখানে মিলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, যে এসআইআরের নাম করে যেভাবে বিহারে ভোট হয়েছে,
বা যা কিছু করা হয়েছে আপনারা দেখেছেন, আমি নতুন করে বলতে চাই না। তো এখানে কিন্তু সেটা সম্ভব না, এখানে সম্ভব না, এখানে সম্পূর্ণ ভিন্ন ধারায় ভোট হয়, ভিন্ন প্রক্রিয়াতে ভোট হয়। এবার আরেকটা কথা বললি, যেটা সবার জন্য জেনে রাখা দরকার। আপনারা অনেকেই বলে থাকেন বাংলাতে ঝুট ঝামেলা অশান্তি হয়, মারধর হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়, কারো মৃত্যু পর্যন্ত হতে হয়, দেখেছেন আপনারা। কিন্তু একটা কথা আপনাদের বুঝতে হবে, এটা কোনো পঞ্চায়েত ভোট নয়, এটা কোনো মিউনিসিপ্যালিটির ভোট নয়। যখন পৌরসভাগুলোর ভোট হয় তখন কিন্তু আপনার কেন্দ্রীয় বাহিনী থাকে না, মানুষ প্রশাসনের প্রতি এতটা ভীতস্রত থাকে না, বা পঞ্চায়েত ভোটে এতটা থাকে না। পঞ্চায়েত ভোটেও অনেক ডিফারেন্স। এইবারে বলি, কিন্তু এই বিধানসভা এবং লোকসভা ভোটে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্সে ভোটটা হয়। যদি বলেন কেন, এখানে সেন্ট্রাল বাহিনী অনেক সক্রিয় থাকেন এবং বুথের ভিতরে থাকেন। এটা আমার কিন্তু প্রত্যেকটা বুথ ঘুরে ঘুরে দেখে তারপরে আপনাদেরকে বলছি, প্রত্যেকটা বুথ ঘুরে তারপরে আপনাদেরকে বলছি। একদম ওই অন্ধবিশ্বাসের মতন অন্ধভক্ত হয়ে কিন্তু কোনো কথা বলছি না, সে যে দলই হোক না কেন। সেন্ট্রাল বাহিনী একদম বুথের দরজার মুখে দাঁড়িয়ে থাকে, তিনি ভোট কিভাবে হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, প্লাস যারা ভোটাররা ঢুকছেন তাদের আইডেন্টিফাই হচ্ছে যে সামনে থেকে তিনি দেখতে পাচ্ছেন। এবং ওখানে যদি কোনো পক্ষের এজেন্ট কোনো রকম মন্তব্য করেন যে এই ভোটারকে আমি চিনতে পারছি না, বা এই ভোটারটি আমার এলাকার না, বা এনার ভোট ইনি দিতে আসেননি, সাথে সাথে কিন্তু সেন্ট্রাল বাহিনী তার ব্যবস্থা নিচ্ছে। দ্বিতীয়ত কথা, এইবারে দেখেছেন 100 মিটারের মধ্যে কাউকে থাকতে দেয়নি, সব কিছু দেখেছেন, এত কড়াভাবে হয়েছে। আপনারা যারা বলেন রিগিং ছাপ্পা হয়, কোনোদিন রিগিং ছাপ্পা করে দেখেছেন, বা আপনার চোখে দেখেছেন যে সেন্ট্রাল বাহিনী থাকাকালীন রিগিং ছাপ্পা হচ্ছে? তো এইসব কথাগুলো পুরো সম্পূর্ণ গুজব কথা। এবং প্রতিবার যে ভোট হয়েছে, ধরুন এসআইআর হয়নি, এসআইআর না হওয়াতে এর আগে যে ভোটগুলো হয়েছে প্রত্যেকটা বুথে গিয়ে আমি দেখেছি যে মৃত ভোটারের স্লিপ রয়ে গেছে এজেন্টদের কাছে, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসে সেই স্লিপ রয়ে গেছে। বা যেগুলো দূরে রয়েছে, যারা ভোট দিতে আসেনি এরকম লোক, বা যারা অসুস্থ বা এরকম নানা ধরনের, সেগুলো প্রায় 200-250 এক একটা বুথে থেকে গেছে। সেই ভোটগুলো কিন্তু শাসক দল করাতে পারেনি, কোনো শাসক দল সেই ভোটগুলো করাতে পারে না সেন্ট্রাল বাহিনী থাকাকালীন, বা এরকম সক্রিয় প্রশাসন থাকলে। এটা আমার নিজের চোখে দেখা, ভাববেন না এটা বানানো গল্প, আমি নিজের চোখে দেখে নিজের অনুভূতি দিয়ে বলছি, কোনো রকম এতে জল মেশানো গল্প নেই, বিশ্বাস করুন। আর একটা কথা বলি, যেটা হচ্ছে যেখানে রিগিং ছাপ্পা হয়, সে পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা ভোট হোক, লোকসভা ভোট হোক, আমি জোর গলায় বলতে পারি তার অবস্থা খারাপ থাকাকালীন কিন্তু সে রিগিং ছাপ্পা করতে পারে না। যেখানে রিগিং ছাপ্পা হয়, মনে করবেন যদি রিগিং ছাপ্পা করেই কেউ জিতেও থাকে, আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম, তাহলে মনে করবেন যে তার সংগঠন ওখানে মজবুত, এমনিতেই সে জিততো, যে তার মতন পরিস্থিতিতে সে জিতছে। এইটা ভাববেন না যে বামপন্থীদের আমলে মিডিয়া এরকম ছিল না, সিসি ক্যামেরা এরকমভাবে ছিল না, বা এত সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, সেই আমলের ভোট নয়। এটা কিন্তু ডিজিটাল যুগে ভোট হচ্ছে। তো এর সাথে পূর্বের আজ থেকে 20 বছর আগে কি হয়েছে ওইসব তুলনা করে কোনো লাভ নেই, 15 বছর আগে কি হয়েছে কোনো লাভ নেই। আসমান আমার জমিনে যতটা ফারাক, সেইভাবেই কিন্তু ভোটটা হচ্ছে। কারণ একটা কথা বলি, ভোটটা অত সোজা জিনিস নয়, এটা আমার সামনে সচক্ষে বুথে থেকে দেখে তারপরে বলছি। যদি কেউ যোগাযোগ করতে চান আমার সাথে, কমেন্টে লিখবেন, আমি অবশ্যই আপনাকে আমার অ্যাড্রেস ঠিকানা দেবো, আপনি এসে দেখা করবেন, আপনাকে সব কিছু ডিটেলসে বুঝিয়ে দেখিয়ে দেবো। সে যত বড় মাপের কোনো সাংবাদিক হোক, যত বড় মাপের প্রশাসনিক দপ্তরের কেউ হোক, যত বড় মাপের কোনো নেতাই হোক, দেখিয়ে দেবো। এইবারে একটা কথা বলি, দ্বিতীয়ত কথা, এইবার বলতে গেলে হয়তো অনেকের গায়ে লেগে যাবে। দেখুন, ভোট যদি রিগিং দিয়ে ছাপ্পা দিয়ে জেতা যায়, যেখানে যে বুথে জিতবে, মনে করবেন সেই বুথে তার সংগঠন এতটাই চাঙা যে তবেই দিতে পারছে। কারণ যেখানে 50-50 চান্স থাকে, যেখানে কাটায় কাটায় টক্কর হয়, সেখানে কোনো দিন রিগিং ছাপ্পা করতে পারে না। কারণ আপনার যদি 50 জন সমর্থক থাকে সেই বুথে, তো বিরোধীদেরও 50 জন সমর্থক আছে, অতএব আপনি করতে পারবেন না। আপনি কিছু করতে গেলে তারা বাধা দেবে, বা বিরোধীরা কিছু করতে গেলে আপনি বাধা দেবেন। যেখানে আপনার সংগঠন নেই, যেখানে সেই এমনিতেই জিততে পারে, সে হয়তো সেইখানে যদি রিগিং করে থাকে, সে হয়তো সেইখানে 200 ভোটে জিততো, সেখানে হয়তো 225টা ভোটে জিতছে। সেটা সংখ্যাটা হয়তো বাড়িয়ে নিতে পারে, কিন্তু এই নয় যে তার সংগঠন নেই।
সংগঠন যার থাকে একমাত্র রিগিং ছাপ্পা সেই করতে পারে, কারণ তার লোক বলটা বেশি, তার বাহুবলটা বেশি, তার জন্য। কিন্তু যার কোনো সংগঠন নেই, সমর্থক নেই, সে কি করে করবে? কারণ সে তো এমনি কমজোরি, আর সে এমনিতেই সে হারবে, এটা বুঝতে হবে। এটা কিন্তু লজিক্যালি, এটা কিন্তু ঠাট্টামো করার না। এবার আপনি বলবেন যে কেন করবে? সেটা তো অপরাধটা অপরাধ, সেটা আলাদা কথা। কিন্তু যার সংগঠন নেই, যার বাহুবল নেই, যার লোক নেই, যার কর্মী নেই, সে কি করে করবে? এটা একটা প্রসঙ্গ গেল। দ্বিতীয়ত কথা, আর একটা কথা বলি। এবারকারে দেখলাম যে পলতায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে অজয় পাল শর্মাকে নিয়ে এসছে উত্তরপ্রদেশ থেকে, সেই সম্বন্ধে একটু কথা বলি। না বললেই নয়, তবু বলতে হচ্ছে। পুষ্পারাজ, অমুক রাজ, তমুক রাজ, দাবাং, অনেক কিছু শুনলাম। একটা কথা বলি, যদি উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে কেউ ওই 50টা সেন্ট্রাল বাহিনীকে দাঁড় করিয়ে মাঝখানে আমি দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারি, তাহলে কি দাবাং হওয়া যায়? তাহলেই কি সে সত্যবাদী এবং সে বীর? না। দেখুন, আপনি একজন নিরস্ত্র দাঁড়িয়ে থাকবেন, আর আমার পাশে 50 জন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি একটা প্রশাসনিক লোক, আমি কিন্তু সেখানে দাবাং সাজতেই পারি ডায়লগ মেরে। তাই যদি হতো, উত্তরপ্রদেশ যদি প্রশাসন এতই সুরক্ষিত থাকতো, এতই যদি ওখানে দাবাং ভর্তি থাকতো, এতই শাসন ব্যবস্থা ভালো থাকতো, তাহলে ক্রাইম জগতে উত্তরপ্রদেশ 1 নম্বর কেন? আমার এইটা প্রশ্ন সকল মানুষের কাছে। এবং সেখানে ধর্ষকরা বিচার পায় না। ইদানিং একটি 15 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে রাস্তার উপরে ফেলে দিয়ে গেছে, তাকে মেরে। সেখানে তোলপাড় হচ্ছে। সেখানে কেন এই দাবাং অফিসার সেই মা বাবাকে বিচার দিতে পারছে না? সেখানে কেন উত্তরপ্রদেশে মানুষ আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে? আর অভয়ের মায়ের কাছেও আমার প্রশ্ন, সেই মেয়েটিও তো কারো সন্তান, সে কেন বিচার পাবে না? তা আপনি যাদের হাত ধরেছেন তারা আপনাকে দেবে বিচার? আমার প্রশ্ন এটা। আমি বলছি না যে আপনি তৃণমূলে আসলে বিচার পেতেন, কি অমুক জায়গায় আসলে বিচার পেতেন, তমুক জায়গায় আসলে বিচার পেতেন। আপনার বিচার যা হওয়ার হয়ে গেছে, আর নতুন করে কোনো বিচার হবে না। এটা আমার মতন মানুষ বলছে, হয়তো শুনলে খারাপ লাগবে, শুনতে সত্যি অবাস্তব লাগবে, কিন্তু যেটা হয়ে গেছে ওইটাই। কারণ ওখানে কিন্তু যেরকম পশ্চিমবঙ্গ পুলিশ রিপোর্ট দিয়েছে, সেরকম সিবিআইও রিপোর্ট দিয়েছে। দুটো যদি পার্থক্য হতো তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। দ্বিতীয়ত কথা, আপনি যেটা বলেছেন মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে ড্রেনের জলে ফেলবেন, মারবেন, পেটাবেন, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বক্তব্য না। কাকিমা, আপনার থেকে এটা মানুষ আশা করেনি। আরও অনেক কিছু অঘটন ঘটেছে আপনার এলাকায় ইলেকশনের টাইমে, আপনার অনেক রকম ভুল কথাবার্তা। এবং সিপিএমের একটি মেয়েকে, তার বাবাকে নিয়ে তিনি প্রচার করছিলেন টোটোতে, সেখানে কি ঘটেছে সেটাও বাংলার মানুষ দেখেছে, সেটাও কিন্তু আপনার থেকে কেউ আশা করেনি। কারণ এরাই আপনার হয়ে আন্দোলনটা করেছিল। তাই আপনি নির্দ্বিধায় অধিক ভোটে জিততে পারতেন কোনো রাজনৈতিক দলের প্রতীকে না দাঁড়িয়ে। যদি আপনি নির্দলে দাঁড়িয়ে যদি আপনি বলতেন যে আমি সবার ভোটের আশা রাখি এবং সবাই আমাকে সমর্থন করো, আমি বিধানসভায় যেতে চাই, আমি প্রতিবাদী মুখ হয়ে উঠতে চাই, আমার মেয়ের মতন যেন এরকম আর অঘটন না ঘটে থাকে বাংলায়, আমি যাতে এই আওয়াজটা বিধানসভায় গিয়ে তুলতে পারি। তো সকল মানুষের কাছে আমার জন্য এবং আমার মেয়ের জন্য সমর্থন চাই। যদি এই কথাটি বলতেন তাহলে আপনাকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করত। গেল এটা। আর একটা কথা বলে রাখি, সেন্ট্রাল বাহিনীর অনেক কিছুই দেখলেন আপনারা। বেঙ্গল পুলিশকে তো যখন তখন দলদাস অনেক কথাই বলেন, কিন্তু সেন্ট্রাল বাহিনীকেও দেখলাম এই ভোটে বিজেপি কীরকমভাবে দলদাস বানিয়েছে। অনেক রাস্তায় সেন্ট্রাল বাহিনী ঘুরতে ঘুরতে কোমল পে ছাপ্পা মারনা বলছে। এটা হচ্ছে খুব জঘন্য অপরাধ একটা। আবার দেখলাম নিরপরাধ কোনো শিশুকন্যার গায়ে লাঠি তুলে মারধর করতে, নিগ্রহ করতেও শুনেছি আমি। যেহেতু আমার কাছে সেটা আমার সামনে ঘটেনি, তাই আমি এই অপবাদটা দিতে চাই না। দ্বিতীয় কথা, আর একটা কথা বলি, আজকের যদি পশ্চিমবঙ্গে কোনো পুলিশের গাড়িতে, কোনো এসপির গাড়িতে কোনো তৃণমূলের জেলা সভাপতি হোক বা অনুব্রত মণ্ডল হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, চাই মমতা বন্দ্যোপাধ্যায় হোক, সেই গাড়িতে করে প্রচার করত, ভোট প্রচার করত, এটা কি বাংলার মানুষ ভালোভাবে নিতেন? সে যে পক্ষের মানুষই হোক না কেন, তৃণমূলও ভালোভাবে নিত না। কিন্তু আমরা কি দেখলাম, যে যাকে নিতিন নবীনকে যে এখানে ভোটের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তিনি আর্মির গাড়িতে বসে ভোট প্রচার করছেন। সে ছবিও আমরা দেখলাম। আর একটা জিনিস দেখলাম, নোয়াপাড়াতে অর্জুন সিংয়ের এলাকায় অর্জুন সিং বুথে যাচ্ছেন,
100 মিটার দূরের থেকে যখন অর্জুন সিং প্রবেশ করছেন, সেই মুহূর্তে আমি এই ভিডিও ক্লিপটি সবার আগে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখে নেবেন এই ভিডিওতে। তখন অর্জুন সিং বলতে বলতে যাচ্ছে, তার পাশে আশপাশে সেন্ট্রাল বাহিনী বলতে বলতে এই আস্তে আস্তে যা, ওদেরকে ধর। নর্মাল ছেলে, নর্মাল লোক ভোট দিয়ে হেঁটে আসছেন, তাদেরকে ধরে অর্জুন সিংয়ের সাথে যে গুন্ডা বাহিনী ছিল তারা ধরে তাদেরকে বেধড়ক মারধর করছে। সেন্ট্রাল বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখছে। সেন্ট্রাল বাহিনী বুঝতে পারছে যে এটা অন্যায়, এটা ঠিক না, কিন্তু তারা নির্বাকভাবে তাকিয়ে দেখছে। এই করতে করতে এক একজনকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে প্রায় বুথের কাছে। তো এখানে তো আর ফাঁকা মাঠের মধ্যে বুথ হয়নি, বুথ হয়েছে যেখানে সেখানে কারো বাড়িঘরও আছে। পাশের বাড়ির একজন দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, তাকে এত দূর মারলো, তার পরিবারের মহিলা এসে ঠেকাচ্ছে, তাকে পর্যন্ত হেনস্থা করলো, এবং লাস্টে গেট খুলে তার পরিবারের লোক সেই পুরুষ মানুষটিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে গেট বন্ধ করে দেয়। এবং মারধর কারা করছে? অর্জুন সিংয়ের সাথে যারা ছিলেন সেই গুন্ডা বাহিনী সেন্ট্রাল বাহিনীর হাত থেকে লাঠি নিয়ে সেই লাঠি দিয়ে পেটাচ্ছে। তাহলে এটা কি? আমরা একজন আর্মি বলুন, সেন্ট্রাল বাহিনী বলুন, বিএসএফ বলুন, এদেরকে সম্মান করি, কারণ এরাই আমাদেরকে বর্ডারে পাহারা দিয়ে সুরক্ষা দেয়। এদেরকে এতটাই মানে কি বলবো, সব থেকে উচ্চ আসনে বসিয়ে রাখি নিরপেক্ষভাবে। তাদের সামনে এই ধরনের ঘটনা ঘটছে। এরকম বহু কিছু ঘটনা ঘটেছে, শুধু এই একটা আমি উদাহরণ দিলাম। সেখানে সেন্ট্রাল বাহিনীর কি উচিত ছিল? দাবাং বলে এদেরকে দাবাং বলে। দাবাং অফিসার কাদেরকে বলা হয়? সে তৃণমূল বুঝবে না, সিপিএম বুঝবে না, বিজেপি বুঝবে না, কংগ্রেস বুঝবে না, কাউকে বুঝবে না। শুধু যেটা ন্যায্য সেটাই করবে, সেখানেই প্রতিবাদ করবে। দাবাং বলেন? হ্যাঁ, লজ্জা করে না আপনাদের এইসবদের দাবাং বলতে? আপনারা তো সেন্ট্রাল বাহিনীকে কী কাজে ব্যবহার করছেন? মমতা ব্যানার্জির কোন জায়গায় মিটিং করেছে, তাদেরকে দিয়ে প্যান্ডেল খুলিয়েছেন এর আগে, এইখানে নামিয়ে নিয়ে এসছেন, আবার বড় বড় কথা বলেন। মানে ভারত মাতা কি জয় বলো, ভারত লুটে খাও, তাহলেই আপনি দেশপ্রেমী, আর না হলে আপনি পাকিস্তানি। কোন 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 জায়গায় চলে যাচ্ছে ভারতবর্ষ? কোন আইন শৃঙ্খলা কোথায় অবনতি হচ্ছে? আজকে সেন্ট্রাল বাহিনী যারা আমাদেরকে দেশকে সুরক্ষা রাখে, তাদেরকে এইভাবে ব্যবহার করছে। এটা গেল যেরকম একটা দিক। আর একটা দিকের কথা বলি সেন্ট্রাল বাহিনী নিয়ে, এই ভোটেই দেখলাম। সেটা কীরকম? তাদেরকে প্রথম এনে একটা জায়গায় রাখে, সেখানে হয়তো তাঁবুটা নিয়ে বা কোনো বড় রুমে, কোনো সরকারি আবাসনে রাখে, সেখানে সব ব্যবস্থা রয়েছে। তারপরে ভোটের সময় এমনি তো তারা টহলদারি করেনি, ভোটের আগের দিন তাদেরকে বুথে পাঠানো হয়। কখন আসে তারা? কিন্তু আগের দিন দুপুর মানে সকালে 10টার পরেই তারা আসেন। 4 জন 5 জন 6 জন করে এক একটা বুথে 8 জন 10 জন 12 জন এমন এমন জায়গায় ভোট করেছে। তাদের জন্য ইলেকশন কমিশনার একবার ভাবেনি যে এই সেন্ট্রাল বাহিনী এসে কোথায় থাকবেন, তারা বিশ্রাম করতে পারবেন কিনা, রাত্রবেলা সুস্থভাবে থাকতে পারবেন কিনা, তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে, তারা কোথায় জল পাবে, কোথায় চান করবেন, কোথায় কি করবেন, কোনো রকম সহযোগিতা করেনি তাদের। আমি নিজের থেকে প্রশ্ন করেছিলাম একটা বুথে যে এইখানে যে ভোটটা করছেন, এইটা পাশের বিল্ডিংয়েও তো ভোট হচ্ছে, এই বিল্ডিংয়ে করুন, এখানে প্রচুর থাকার জায়গা আছে, সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু সেন্ট্রাল বাহিনী আসলে পরে কোথায় থাকবে? তো আমার মতন মানুষকে ইলেকশন কমিশনারের লোক বলেছে, আপনাকে দেখতে হবে না, দরকার হলে গাছতলায় থাকবে। কিন্তু যখন সেন্ট্রাল বাহিনী আসলো, এটা কিন্তু সেন্ট্রাল বাহিনী ভিডিও করে নিয়ে গেছে আমার থেকে, যখন আমি এই কথাগুলো বলেছি, তখন আমি সেখানে প্রেজেন্ট। আসার পরে বলল, এই রুমটির চাবি কার কাছে থাকে? আমি বললাম আমার কাছে। তো এটা কি কাজে ব্যবহার হয়? এই কাজে ব্যবহার হয়। এখন এখানে ভোট হবে আমার এলাকায়, যেহেতু আমি বললাম হ্যাঁ, তো চাবিটা আপনার কাছে ছিল, খুলে দিয়ে চলে যান। খুলে দিলাম। খুলে দেওয়ার পরে তারা দেখে বলছে, এখানে ভোট কি করে হবে, এখানে এতগুলো লোক ঢুকবে কি করে, বসবে কোথায়, দ্বিতীয়ত কথা আমরা থাকবো কোথায়, আমরা কোথায় খাবো, কোথায় কি, কোথায় জল, কোথায় বাথরুম। তখন আমি বললাম তাদেরকে, স্যার আপনাদের হয়েই এই প্রশ্নগুলো আমি করেছিলাম, তো আমাকে উল্টো কথা শুনিয়ে গেল, আপনি তাদেরকে বলুন। তারা সব দপ্তরে ফোন করলো সেন্ট্রাল বাহিনী, তখন বললো তাদেরকে ব্যবস্থা করে দেবো, কোনো রকম ব্যবস্থা করেনি। আমার মতন মানুষ জোর গলায় বলছি, আমি ব্যবস্থা করে দিয়েছি যে আপনারা ওই পাশের বিল্ডিংয়ে থাকুন, এবং ওখানে চান থেকে বাথরুম থেকে থাকার জায়গা, পাখা, এভরিথিং সব ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তখন আমাকে আরেকটি কথা বললো, যেখানে আমার থেকে ভিডিও যেহেতু করিয়ে নিয়েছে, তার জন্যই আমি বলছি, এখানে কোনোদিন ঝুট ঝামেলা হয়, এখানে ভোট কীভাবে হয়? আমি কথা দিয়েছিলাম, এইখানকার মানুষ এত শান্তিপ্রিয়, এখানে উভয় দলের এজেন্টরা একসাথে বসে চা খায়, এখানে কোনো ঝুট ঝামেলা অশান্তি 40 বছরের ইতিহাসে নেই।
আপনি দেখে রাখুন। আপনি শুধু এখানকার মানুষের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করবেন এবং তাদেরকে বলে দেবেন যে এরকম এরকম করবে না, এই দোকানপাট বন্ধ রাখবে, এই আপনাদের নির্দেশিকা একবার জানিয়ে দিন, দেখবেন তার থেকে এক চুলো এদিক ওদিক হবে না। তাই হয়েছে। এবং যাওয়ার সময় সেন্ট্রাল বাহিনী আমার সাথে হ্যান্ডশেক করে গেছে এবং বলেছে ভাই অশেষ ধন্যবাদ, এটাও বলছি। কিন্তু আমার কথা হচ্ছে বিজেপির কাছে কি শুধু ভোটটাই উদ্দেশ্য? হ্যাঁ, কে মরলো কে বাঁচলো, মাতায় বাহিনে শুধু ডায়লগ, শুধু ওই ভোট প্রচারে তাদের কি হলো তাদের কি হলো না দেখার দরকার নেই? এরকম বহু গল্প রয়েছে। তো এই যেরকম এদিকটা বললাম, সেরকম তার সাথে এক্সিট পোলের ব্যাপারটা শোনার জন্য অনেকেই আকাঙ্ক্ষিত হয়ে রয়েছেন, সেটাও বলবো। এছাড়া আপনারা দেখলেন যে যেখানে এরকমও হয়েছে ভোট দিচ্ছে তৃণমূলে চলে যাচ্ছে বিজেপিতে, ভোট দিচ্ছে অমুকে চলে যাচ্ছে তমুকে, মেশিন ডিস্টার্ব, এসবগুলো তো হয়েছেই। সেখানে প্রশাসন কতটা তৎপর সেটাও আমরা দেখেছি, কতটা ঢিলেমি সেটাও দেখেছি। শুধু সাধারণ মানুষকে চমকাচমকি ধমকা ধমকি এই দেখুন, জীবনের ভয় সবার আছে। কেউ সেন্ট্রাল বাহিনীর সামনে দাদাগিরি দেখায় না, জানে যে সব পাওয়ার এদের হাতে রয়েছে, আমার দাদাগিরি টিকবে না। তো যাই হোক, ওইসব দাবাং ফাবাং দিয়ে পশ্চিমবাংলায় কিছু করা যাবে না। পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে যে দাবাং অফিসারকে নিয়ে এসছে তার গল্পটা কি, তার জীবন কাহিনী কি, তিনি তার লাইফ স্টাইল কি, সবটাই দেখিয়ে দিয়েছে। বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখন হচ্ছে এক্সিট পোলের কথাটা বলছি। তাই এক্সিট পোলের ব্যাপারটা হচ্ছে এই, অনেকেই ভাবছেন এত পার্সেন্ট, আমার পাড়ার বুথে 98% ভোট পড়েছে এবং কারা মাত্র 25টা ভোট পড়েনি। যে 25টা ভোট পড়েনি, 1185 ভোটে, যে টোটাল বুথে ভোট ছিল 1185টা, সেখানে 25টা ভোট পড়েনি। কাদের ভোট পড়েনি, কেন দিতে পারেনি, সেগুলোও দেখেছি। কিন্তু মানুষের যে আওয়াজ দেখেছি, তৃণমূলের জয় জয়কার। মানুষ এসআইআরটাকে ভালোভাবে মেনে নেয়নি, কারণ এসআইআর কিন্তু নিরপেক্ষভাবে হয়নি, এই একটা কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে ওইসব গুলবাজি কথা বলা যায়, রিগিং ছাপা, ওইসব ফালতু কথাবার্তা, ওগুলো এসব ভোটে হওয়া সম্ভব না, এই একটা কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে যে এক্সিট পোল দেখানো হচ্ছে অনেকটাই যে বিজেপি জিতে যাচ্ছে, সব ভুয়ো মার্কা কথাবার্তা। যদি তারা স্ট্রং রুমে কিছু না করতে পারে, স্ট্রং রুম যদি সুরক্ষিত থাকে, তো তৃণমূলের ঝড় বয়ে যাবে বাংলায়, এটা আমি বলে দিলাম। আমার পূর্বেও সমীক্ষায় দেখেছেন আপনারা, তৃণমূল পেতে চলেছে 215 থেকে 225টা এবং বিজেপি পেতে চলেছেন 70 থেকে 75টা, অন্যান্যরা 3টে, কংগ্রেস আইএসএফ মিলে। সিপিএমের খাতা এবারও খুলছে না, নিঃসন্দেহে বলতে পারি। সিপিএম অনেক জায়গায় লড়াই দেবে, কিন্তু সিপিএমের খাতা কিন্তু এবারেও খুলছে না। আর অনেকেই ভাবছেন সিপিএম যেখানে লড়াই দিচ্ছে সেখানে হয়তো বিজেপি বেরিয়ে যাবে, ভুল ধারণা। যদি বলেন কেন বিজেপি সেখানে বেরোবে না, বেরোলে সেখানে আরও তৃণমূল বেরোবে। যদি বলেন কেন এই সিপিএম আজকের এতটা দুর্দশা হতো না, 2019 সালে এরা নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মেরেছিল। এদের কর্মীদেরকে বলেছিল তৃণমূলের সাথে, তৃণমূল আমাদেরকে শেষ করেছে, আমরা বদলা নিতে বিজেপিতে ভোট দাও। যেসব কর্মীদের ঘাড় ধাক্কা দিয়ে বিজেপিতে পাঠিয়ে দিয়েছে, তারা কিন্তু আর ফেরেনি, যার জন্য ভোট পার্সেন্টেজটা, সেই ভোট পার্সেন্টেজটা চলে গেছে সিপিএমের দিকে। আর যারা বলছেন হিন্দু, দেখুন হিন্দু ভোট আর মুসলিম ভোট, যদি মনে করে কেউ 70% ভোটই হিন্দুদের দিকে, হিন্দুবাদী পার্টির দিকে চলে যাবে, এটা আর একটা মূর্খের কথা। তৃণমূল কিন্তু দুটো ভোটই পেয়েছে, হিন্দুদের ভোটটাও পেয়েছে, মুসলিমদের ভোটটাও পেয়েছে। কিন্তু বিজেপি কিন্তু যে আচরণ করছে তাহাতে মুসলিমদের ভোট তো পাওয়া দূরের কথা, বরঞ্চ বহু হিন্দু ভোট তাদের থেকে সরে গেছে। তারা হিন্দুত্বর নামে যে হিন্দুদের লুটেছে, হিন্দুদের জন্য যে এই 12 বছরে কিছু করেনি, বাংলাকে বিশেষ করে যে বঞ্চনা করেছে, বাংলার যে 12টা এমপি খায় না মাথায় দেয় সেটাও দেখেছে, 77টা বিধায়ক খায় না মাথায় দেয় সেটাও দেখেছে। দ্বিতীয় কথা, দুর্নীতি। দুর্নীতি তো শুধু মুখে বললে হবে না, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে হারে দুর্নীতি হয়েছে, আগে সেগুলো ঠিক করুক, তারপর এখানে গলাবাজি করুক। যাই হোক, এই শুনলেন জনমত সমীক্ষা। আবারও বলে রাখি, 215 থেকে 225টা তৃণমূল পাচ্ছে, 70 থেকে 75টা বিজেপি পাচ্ছে, অন্যান্যরা 3টে। এরপরে যদি কোনো রকম স্ট্রং রুমে দুর্ঘটনা না ঘটে, তো এই সমীক্ষা কাছাকাছি থাকবে, বেশি কম হতে পারে, কিন্তু নির্ভুল হবে না। 4 তারিখে আপনাদের সাথে আবার দেখা হবে এই সমীক্ষা নিয়ে, আরও ভিডিও করব। পরপর ভিডিওগুলো ফলো করতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।